আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা মূল্যায়নটি অনুষ্ঠিত হয়েছে। তো তোমরা অনেকেই আমার কাছে পরীক্ষার পরবর্তী যে সলভ ক্লাস রয়েছে সেটি চেয়েছো, আর এখন আমি তোমাদের সাথে সেই সলভ ক্লাসটি নিয়েই আলোচনা করব। অর্থাৎ তোমাদের পরীক্ষায় যে সকল প্রশ্নগুলো এসেছে সেই সকল প্রশ্নগুলোর উত্তর তোমরা কিভাবে লিখেছো, কিভাবে লিখলে আরও ভালো হতো সেটি মূলত তোমরা এই ক্লাস থেকে দেখে নিতে পারবে। তাহলে চলো আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের সলভ ক্লাসটি শুরু করে দেই। শিক্ষার্থীরা, স্বাস্থ্য সুরক্ষা প্রথম কাজটি নিয়ে আলোচনা করব। প্রথম কাজটি হচ্ছে একটি একক কাজ, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি এই কাজটি তোমাকে করতে হবে। তো প্রথমেই কাজের নির্দেশনা আমরা দেখে নিচ্ছি, যেখানে বলা রয়েছে বনভোজনের দিনে কি কি খেলা যায় এ নিয়ে তোমরা সবার ভোট নিয়ে ঠিক হলো দাঁড়িয়া বান্ধা, চোখ বেঁধে ছবিতে কপালে টিপ পরিয়ে দেওয়া ও সাঁতারের আয়োজন করা। সাঁতার নিয়ে প্রথমে শিক্ষকদের আপত্তি ছিল, তোমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে যাবে, প্রস্তুতি দেওয়ার অনুমতি পাওয়া গেল। তুমি ঠিক করলে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখবে যেন সমস্যায় পড়তে না হয়। নিচের প্রশ্নের আলোকে তোমার প্রস্তুতির কাজের তালিকা খাতায় লেখো। তো শিক্ষার্থীরা, আমরা উপরে নির্দেশনা পেলাম যে এই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব, আমরা বনভোজন আয়োজন করব এবং বনভোজনে ঠিক হলো যে আমরা সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। তো সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তার পূর্বে আমাদেরকে কিছু প্রস্তুতি নিতে হবে। তো সেই প্রস্তুতিগুলো কেমন হতে পারে সেগুলোই মূলত আমরা আলোচনা করব। তো সেই প্রস্তুতি আমরা ছকের মাধ্যমে উল্লেখ করব। দেখো, ছকের এক পাশে জানতে চাওয়া হয়েছে যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কি কি কাজ করবে সেগুলো আমরা এখানে লিখব। এরপরে আমরা লিখব তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ কি। দেখো, প্রথমে আমরা কি কি কাজ করব সেগুলো দেখে নিচ্ছি। প্রথম কাজটি হচ্ছে আরামদায়ক ও মানানসই সাঁতারের পোশাক পরিধান করা, সুইমিং ক্যাপ ও গগলস ব্যবহার করা। দ্বিতীয় কাজটি হচ্ছে সাঁতার শুরুর আগে হালকা স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ করা, প্রয়োজনীয় শারীরিক শক্তি ও স্ট্যামিনা তৈরি করা। এরপর রয়েছে সাঁতার শুরুর আগে ডাক্তারের পরামর্শ নেওয়া এবং শারীরিক অবস্থা নিশ্চিত করা। এরপর কি রয়েছে দেখো, লাইফগার্ডের উপস্থিতি নিশ্চিত করা, সাঁতারের জায়গায় লাইফগার্ডের নির্দেশনা মেনে চলা। তো এই যে কাজগুলো রয়েছে সাঁতার শুরুর পূর্বে প্রস্তুতি হিসেবে এই কাজগুলো আমরা করতে পারি। এখন ঠিক এই কাজগুলো আমরা কি কারণে করব সেই কারণগুলো আমরা দেখো ডান পাশে আবার লিখতে পারি। তো দেখো, প্রত্যেকটি কাজের সামনে আবার আমি লিখেছি সাঁতারের জন্য আরামদায়ক পোশাক থাকলে সাঁতারুদের জন্য সাঁতার করা অনেক সহজ হবে। দ্বিতীয় কাজটি দেখো, সাঁতার শুরুর পূর্বে ওয়ার্ম আপ করলে সাঁতারের সময় কেউ ক্লান্ত হয়ে পড়বে না। এরপর রয়েছে সাঁতার শুরুর পূর্বে শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া গেলে কেউই ঝুঁকির মধ্যে পড়বে না। এবার সবশেষে লিখেছি লাইফগার্ডের ব্যবস্থা থাকলে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে তাৎক্ষণিক উদ্ধার করা সম্ভব হবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে বনভোজনে যদি আমরা একটি সাঁতার প্রতিযোগিতার আয়োজন করি সেক্ষেত্রে সেই সাঁতার শুরু করার পূর্বে আমরা কোন কোন প্রস্তুতিগুলো গ্রহণ করতে পারি এবং একই সাথে সে প্রস্তুতিগুলো আমরা ঠিক কী কারণে গ্রহণ করব তার কারণ কি সেটিও আমরা এখান থেকে উল্লেখ করতে পারি। তো এখন আমি আলোচনা করব কাজ 2 নিয়ে, অর্থাৎ এটি হচ্ছে একটি দলগত কাজ। তোমরা দলগতভাবে বা গ্রুপ ওয়ার্ক হিসেবে এই কাজটি করবে। দেখো, কাজের নির্দেশনা বলা রয়েছে শিক্ষকের নির্দেশনায় তোমরা দল গঠন করেছো। এবার দলে নিজের খাতায় লেখা কাজের তালিকা নিয়ে নিচের বিষয়গুলোর আলোকে আলোচনা করো। এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে লিখতে হবে এবং সেটি আমরা দলগত আলোচনার ভিত্তিতে করব। দেখো, প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে। তো দেখো, এই প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখতে পারি, বনভোজনটি আমরা দলের সদস্যরা মিলে আয়োজন করেছি, সুতরাং এটিকে সফল করার জন্য আমাদের সবাইকেই একসাথে হয়ে কাজ করতে হবে। আর দলের সকল সদস্যরা ঠিক এই চিন্তা করেই একে অন্যকে সাহায্য সহযোগিতা করেছে। তারা কে কি করবে তা ঠিক করে নিয়েছে এবং সেই অনুযায়ী কাজ করেছে। তাহলে প্রথম প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখলাম। এবার আমরা দেখে নেব দ্বিতীয় প্রশ্ন, যেখানে জানতে চাওয়া হয়েছে অন্যরা যে কাজগুলোর তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত, কারণ কি। দেখো, এখানে আমি লিখতে পারি, উত্তরে আমরা ঠিক এভাবে লিখলাম। দেখো, তারা রান্নাবান্নার ক্ষেত্রে প্রয়োজনীয় পরিচ্ছন্নতা ব্যবস্থা গ্রহণ করেছিল, যার সাথে আমি পুরোপুরি একমত, কারণ সুস্বাস্থ্য বজায় রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। তাই আমাদের সকলের উচিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে খাবার তৈরি করা। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখলাম। এরপরে দেখো, 3 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কোনগুলোর সাথে একমত নও, কারণ কি। তো যে সকল কাজগুলোর তালিকা তারা তৈরি করেছে তার মধ্যে এমন কোনো কাজ কি আছে যার সাথে আমি একমত নই এবং তার কারণ কি সেটিও আমাকে লিখতে হবে। দেখো, উত্তরে আমি লিখলাম
কি ধরনের খেলায় অংশগ্রহণ করা যায় এটা নিয়ে অনেকেই আলোচনা করছিল। কেউ কেউ দাড়িয়াবান্ধা, কেউ সাঁতার, কেউ ফুটবলের পক্ষে মত দিচ্ছিল, কিন্তু আমি ফুটবল খেলতে ইচ্ছুক ছিলাম না, কারণ এখন প্রচণ্ড গরম আর এই তীব্র তাপমাত্রায় ফুটবল খেলাটা অনেক পরিশ্রম সাধ্য কাজ। এখন এটি খেললে অনেকেই অসুস্থ হয়ে পড়তে পারে। তো ঠিক এই কারণে আমি তাদের সাথে একমত হইনি, সেই কারণটা আমি এখানে লিখে দিলাম। এরপরে দেখো ৪ নম্বর বলা হয়েছে প্রস্তুতির কাজগুলো করতে কারো সহযোগিতার প্রয়োজন আছে কি, কার আছে? তো এই প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখতে পারি, হ্যাঁ, বনভোজনের প্রস্তুতির জন্য আমাদের সহযোগিতার প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী সহযোগিতা করতে পারেন। সবশেষ যে প্রশ্ন সেটি হচ্ছে কি জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে। তো দেখো এই প্রশ্নের উত্তরে আমি লিখেছি আমাদের সাথে শিক্ষকগণ রয়েছেন, তারা আমাদের জরুরি পরিস্থিতিতে সাহায্য করতে পারেন। এছাড়াও আমরা সাথে ফার্স্ট এইড বক্স প্রস্তুত রেখেছি। এই ফার্স্ট এইড বক্সে প্রাথমিক চিকিৎসা প্রদানের সকল সরঞ্জাম সহজলভ্য রয়েছে। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে ৫ নম্বর প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখতে পারি। তো ঠিক এভাবেই ১ থেকে ৫ পর্যন্ত প্রতিটি প্রশ্নের সমাধান আমি তোমাদেরকে লিখে দেখালাম। এগুলো হচ্ছে কেবলই নমুনা সমাধান, তোমরা হুবহু যে এভাবেই লিখবে বিষয়টা এমন না, তোমরা নিজেরা চিন্তা করে দলে আলোচনা করে এই প্রশ্নের সমাধানগুলো লিখবে। এবার আমরা দেখব কাজ ৩, যেটি হচ্ছে একটি একক কাজ। এই কাজটিও তোমাকে ইন্ডিভিজুয়ালি করতে হবে, অর্থাৎ একাকী এই কাজটি তোমাকে করতে হবে। এই কাজের নির্দেশনা বলা রয়েছে এবার নিজের জায়গায় ফিরে যাও, এবার দলের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা। তাহলে খাতায় লিখে নাও। এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে লিখতে হবে ইন্ডিভিজুয়ালি বা এককভাবে। প্রথম প্রশ্ন হচ্ছে দলের আলোচনা থেকে নতুন কোন বিষয়গুলো সম্পর্কে জানলে। তো দেখো আমরা যে সকল বিষয়গুলো সম্পর্কে জানতে পারি দলের আলোচনা থেকে সেগুলো কি। প্রথমত দেখো, যে কোনো খেলার পূর্বে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে। যে কোনো অনুষ্ঠান আয়োজনের পূর্বে জরুরি সহায়তা নেওয়ার জন্য কাউকে প্রস্তুত রাখতে হবে। সাঁতারের জন্য আরামদায়ক ও মানানসই সাঁতারের পোশাকের ব্যবস্থা রাখতে হবে। সাঁতার প্রতিযোগিতায় লাইফগার্ডের উপস্থিতি নিশ্চিত করতে হবে। সাঁতারের জায়গায় লাইফগার্ডের নির্দেশনা মেনে চলতে হবে। খাবার রান্নার ক্ষেত্রে সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। তো দলের আলোচনার মধ্য দিয়ে আমি কিন্তু এই বিষয়গুলো নতুন করে শিখেছি এবং জেনেছি। এরপরের যে প্রশ্ন সেটি দেখো ২ নম্বর জানতে চাওয়া হয়েছে এই কাজগুলো তোমার প্রস্তুতিতে কিভাবে ভূমিকা রাখবে বা কি ভূমিকা রাখবে। তো এটির উত্তরে আমরা ঠিক কিভাবে লিখতে পারি, এই কাজগুলো আমাকে আমার প্রস্তুতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। এখন থেকে যে কোনো অনুষ্ঠান আয়োজনে আমি তথ্যগুলো বিবেচনায় রাখব এবং সেই অনুযায়ী আয়োজন করব। এতে করে যে কোনো ধরনের বিপদ এড়ানো সম্ভব হবে। তো দেখো দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে এটি। এরপর ৩ নম্বর বলা রয়েছে তোমার খাতায় চূড়ান্ত তালিকাটি তৈরি করো। তো আমরা ঠিক এভাবে লিখতে পারি, দেখো সেই তালিকাটি সেটি কি কি, সেখানে আমরা কি কি উল্লেখ করতে পারি। সাঁতার প্রতিযোগিতায় আরামদায়ক ও মানানসই সাঁতারের পোশাক পরিধান করা, সুইমিং ক্যাপ ও গগলস ব্যবহার করা। এরপরে সাঁতার শুরুর আগে হালকা স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ করা, প্রয়োজনীয় শারীরিক শক্তি ও স্ট্যামিনা তৈরি করা। সাঁতার শুরুর আগে ডাক্তারের পরামর্শ নেওয়া এবং শারীরিক অবস্থা নিশ্চিত করা। লাইফগার্ডের উপস্থিতি নিশ্চিত করা। সাঁতারের জায়গায় লাইফগার্ডের নির্দেশনা মেনে চলা। খাবার রান্নার ক্ষেত্রে সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। প্রচণ্ড গরমে ঝুঁকিপূর্ণ খেলায় অংশগ্রহণ না করা। তাহলে এই যে 3টি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর সমাধান আমরা ঠিক এভাবে লিখতে পারি। আমি এখানে যেভাবে লিখে দেখিয়েছি তোমাকেও যে হুবহু একইভাবে লিখতে হবে বিষয়টা এমন না, তুমি চেষ্টা করবে তোমার মতো করে এই সমাধানটি উপস্থাপন করার জন্য। এখন আলোচনা করব 4 নম্বর কাজটি নিয়ে, যেটি হচ্ছে একটি একক কাজ। এই কাজটি তোমাকে ইন্ডিভিজুয়ালি করতে হবে। তো কাজের নির্দেশনা কি সেটি আমরা দেখে নিচ্ছি। দেখো বলা হয়েছে বনভোজনের দিন এসেছে, তোমরা সবাই সকাল সকাল পৌঁছে গেছো, সবাই বনভোজনের জায়গার আশেপাশে ঘুরে দেখছো, বেশি দূরে যাওয়া যাবে না, শিক্ষক তা বলে দিয়েছেন। ওদিকে রান্নার জন্য দক্ষ রাঁধুনি কাজ করছেন, তার সাহায্যকারী কয়েকজন শাকসবজি ও মুরগি কাটছেন। তোমার সামনেই দুজন একটা বড় কড়াই নিয়ে এলেন এবং যারা শাকসবজি কাটছিলেন তারা কাটা শাকসবজি পরে ধুয়ে নেবেন বলে তাড়াহুড়া করে তাতে রাখছেন। অন্যদিকে একজন সকালে খেয়ে আসতে পারেননি বলে কেক খাচ্ছেন। কেকটাতে একটা গন্ধ পেয়েছেন কিন্তু খেয়ে নিচ্ছেন। এই দলের সাথে তোমাদের একদল সহপাঠীও সহযোগিতা করছে। এই পরিস্থিতিতে তোমার করণীয় খাতায় লেখো। তো আমরা উপরে একটি উদ্দীপক পড়ে নিলাম। এবার এই উদ্দীপকের আলোকে মূলত নিচে এই প্রশ্নগুলো আমরা দেব, যেখানে 1 নম্বর বলা রয়েছে যে বনভোজনে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি তাদেরকে কি কি বিষয় সচেতন করবে।
তো এই যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নের সমাধান আমরা কিভাবে লিখব? দেখো উত্তরে আমরা লিখতে পারি, বনভোজনে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে আমি তাদের বিভিন্ন বিষয় সচেতন করতে পারি। এগুলো হচ্ছে কি দেখো, প্রথমত খাবার ধোয়া। সকলকে জোর দিয়ে বলবো যে কাটা সবজি ও মুরগি ভালো করে ধুয়ে তারপর রান্না করতে হবে। ধোয়ার সময় প্রচুর পরিমাণে পানি ব্যবহার করতে হবে। নোংরা হাত দিয়ে খাবার স্পর্শ না করার জন্য সকলকে সতর্ক করতে হবে। তো এটি হচ্ছে আমার প্রথম সচেতনতা। এরপর দ্বিতীয় যে সচেতনতা, সেখানে রয়েছে রান্নার পরিবেশ। আমি লিখেছি রান্নার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, পোকামাকড় যাতে খাবারে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে, রান্নার সময় পোশাক পরিষ্কার রাখতে হবে। এটি হচ্ছে দ্বিতীয় সচেতনতার দিক। এরপর দেখো 3 নম্বরে আমি লিখেছি খাবারের উপাদান। তো সেখানে আমি বিস্তারিত কি লিখেছি দেখো, খাবারের উপাদানগুলো যেন তাজা ও ভালো মানের হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মুরগি বা মাংস যেন ভালো করে রান্না করা হয়। খাবারে যেন অতিরিক্ত মশলা বা তেল ব্যবহার না করা হয়। 4 বলা রয়েছে খাবার পরিবেশন। খাবার পরিবেশনের আগে ভালো করে হাত ধুয়ে নিতে হবে। খাবার পরিবেশনের সময় পরিষ্কার পরিচ্ছন্ন পাত্র ব্যবহার করতে হবে। খাবার ঢেকে রাখতে হবে যাতে পোকামাকড় না পড়ে। তো এটি হচ্ছে 4 নম্বর যে সচেতনতার দিক সেটি। 5 আমি লিখেছি খাবারের অপচয়। খাবার যেন অপচয় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনের চেয়ে বেশি খাবার রান্না করা উচিত নয়। অতিরিক্ত খাবার যদি থাকে তাহলে পরে খাওয়ার জন্য সংরক্ষণ করা যাবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে 1 থেকে 5 পর্যন্ত মোট 5টি বিষয় আমি এখানে উল্লেখ করলাম, যে সকল বিষয়ের মধ্য দিয়ে আমি বাকি সবাইকে সচেতন করতে পারি যাতে করে বনভোজনের খাবার সবার জন্য নিরাপদ থাকে। এবার চলো দ্বিতীয় প্রশ্নটি দেখে নিচ্ছি। দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে সচেতন করতে চাও। তো ইতিমধ্যে আমরা দেখলাম যে কোন কোন বিষয়ে সচেতন করতে পারি। এবার দেখব যে ঠিক কী কারণে তাদেরকে আমার সচেতন করা উচিত। তো দেখো আমি লিখেছি এই বিষয়গুলো সম্পর্কে সচেতন করার কারণ। সে কারণগুলো কী কী? প্রথমত, নিরাপদ খাবার খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। অপরিষ্কার খাবার খেলে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারি। এরপর আরও রয়েছে বনভোজনে অনেক মানুষ একসাথে খাবার খায়, তাই নিরাপদ খাবার নিশ্চিত করা খুবই জরুরি। এরপর রয়েছে কি দেখো, সচেতনতা বৃদ্ধি করলে আমরা সকলে সুস্থ ও নিরাপদে বনভোজন উপভোগ করতে পারবো। তো এই যে কারণগুলো রয়েছে, এই কারণেই মূলত আমি তাদেরকে সচেতন করতে চাই। তাহলে শিক্ষার্থীরা এখানে মূল প্রশ্ন রয়েছে 2টি, এবং এই 2টি প্রশ্নের সমাধান তোমরা কিভাবে লিখবে তা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। শিক্ষার্থীরা পরবর্তী যে কাজটি সেটি হচ্ছে 5 নম্বর কাজ, আর এটিও একক কাজ, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি তোমাকে এই কাজটি করতে হবে। তো প্রথমে আমরা কাজের যে নির্দেশনা, সেই নির্দেশনা দেখে নিচ্ছি। লেখা রয়েছে, সারাদিন খুব আনন্দ করে ফেরার সময় তোমার পাশে যে বন্ধু বসেছিল তার সাথে গল্প করার সময় জানতে পারলে সে যখন কোনো কাজের দায়িত্ব নিতে যায় ভীষণ মানসিক চাপ হয়, কাজ করতে ভয় লাগে, মনে হয় সে পারবে না। তখন অন্যরা তাকে নিয়ে হাসবে। সে তোমার কাছ থেকে পরামর্শ চায়। নিজের প্রশ্নের আলোকে তোমার পদক্ষেপ খাতায় লিখো। তো এই যে একটি উদ্দীপকের মতো দেওয়া রয়েছে, এই ঘটনার আলোকে মূলত নিচে আমরা প্রশ্নের উত্তর লিখব। প্রথম প্রশ্ন, মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধুকে তুমি কি পরামর্শ দেবে? অর্থাৎ আমার বন্ধু সে যেন খুব ভালোভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে তার মানসিক চাপগুলো ব্যবস্থাপনা করতে পারে, তার জন্য আমি তাকে এমন কিছু পরামর্শ দেব, সেগুলো আমি এখানে উল্লেখ করব। তো দেখো প্রথম যে পরামর্শ সেটি হচ্ছে সমস্যার মূল কারণ বের করা। প্রথমে আমি বন্ধুকে জিজ্ঞাসা করব সে কোন ধরনের কাজের ক্ষেত্রে চাপ অনুভব করে, কাজের পরিমাণ বেশি কিনা, নাকি কাজের ধরন তার পছন্দ নয়, অন্য কোনো কারণ আছে কিনা তা জানার চেষ্টা করব। সমস্যার মূল কারণ বের করতে পারলে তার সমাধান করা সহজ হবে। এরপর দেখো 2 নম্বরে আমি লিখেছি ইতিবাচক চিন্তাভাবনা। বন্ধুকে নিয়মিত ইতিবাচক চিন্তা করার পরামর্শ দেব। কাজ শুরু করার আগে নিজেকে বলবে যে সে অবশ্যই কাজটি সফলভাবে সম্পন্ন করতে পারবে। ভুল করলে হতাশ হবে না, বরং ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাবে। এরপর দেখো 3 নম্বর বলা রয়েছে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম। মানসিক চাপ কমাতে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম অত্যন্ত জরুরি। তাই আমি আমার বন্ধুকে প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর পরামর্শ দেব। ছুটির দিনগুলোতে পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়ার পরামর্শ দেব। এরপর দেখো 4 নম্বর আমি লিখেছি নিয়মিত ব্যায়াম। নিয়মিত ব্যায়াম মানসিক চাপ কমাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই বন্ধুকে প্রতিদিন কমপক্ষে 30 মিনিট ব্যায়াম করার পরামর্শ দেব। হাঁটা, দৌড়ানো, সাঁতার কাটা ইত্যাদি যে কোনো ধরনের ব্যায়ামই উপকারী। এরপর 6 নম্বরে আমি লিখেছি শখের কাজ। শখের কাজ মানসিক চাপ কমাতে এবং মনকে প্রফুল্ল রাখতে সাহায্য করে। বন্ধুকে তার পছন্দের শখের কাজের সাথে সময় কাটানোর পরামর্শ দেব। এরপর সবশেষে দেখো আমি 6 নম্বরে লিখেছি প্রয়োজনে সাহায্য নেওয়া, যেখানে আমি বিস্তারিত লিখেছি যদি বন্ধু একা একা সমস্যার সমাধান করতে না পারে তাহলে তাকে একজন মনোবিদের সাহায্য নেওয়ার পরামর্শ দেব। একজন মনোবিদ বন্ধুকে তার সমস্যার মূল কারণ বের করতে এবং সমাধান করতে সাহায্য করতে পারবে। এছাড়াও পরিবারের সদস্যরা বিশেষ করে মা বাবার সাথে তার সমস্যাগুলো নিয়ে আলোচনার কথা বলবো।
তো দেখো এখানে আমি 6টি উপায় লিখলাম বা 6টি পরামর্শ লিখলাম, যে পরামর্শগুলো আমি আমার বন্ধুকে দেব তার মানসিক চাপগুলোকে ব্যবস্থাপনা করার জন্য। তো এখানে যে সকল ব্যবস্থাপনার কৌশলগুলো আমি উল্লেখ করলাম, তোমাকেও যে ঠিক একই কৌশল উল্লেখ করতে হবে বিষয়টা এমন না। তুমি তোমার জায়গা থেকে যেই সকল পরামর্শগুলো তোমার বন্ধুকে দিতে পারো তুমি সেগুলোই উল্লেখ করার চেষ্টা করবে। তো যাই হোক, পরবর্তী যে প্রশ্ন সেখানে জানতে চাওয়া হয়েছে এই পরামর্শ তাকে কিভাবে সাহায্য করবে বলে তুমি মনে করো, অর্থাৎ তুমি তাকে যে পরামর্শগুলো দিচ্ছ সে পরামর্শ তাকে কিভাবে সাহায্য করবে। তো দেখো আমি উত্তর লিখেছি, এই পরামর্শগুলো বন্ধুকে তার মানসিক চাপ কমাতে এবং আরও আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে। ইতিবাচক চিন্তাভাবনা, পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম এবং শখের কাজের মাধ্যমে বন্ধু তার মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে পারবে। প্রয়োজনে সাহায্য নেওয়ার মাধ্যমে বন্ধু তার সমস্যার একটি স্থায়ী সমাধান পেতে পারবে। তো এই হচ্ছে মূলত আমাদের দ্বিতীয় প্রশ্নের সমাধান। এরপরে 3 নম্বর যে প্রশ্নটি সেখানে বলা রয়েছে তোমার কি মানসিক চাপ হয়, কখন। তো তোমার নিজের মানসিক চাপ হয় কিনা সেটি আমাদেরকে লিখতে হবে। তো দেখো আমি লিখেছি হ্যাঁ, আমারও কখনো কখনো মানসিক চাপ হয়, সাধারণত পরীক্ষার সময় বা কোনো বড় কাজের সময় আমার মানসিক চাপ অনুভূত হয়। এছাড়াও যখন অনেক কাজ একসাথে করতে হয় এবং সময়ের স্বল্পতা থাকে তখনও মানসিক চাপ হয়। শিক্ষার্থীরা, মানসিক চাপ কিন্তু সকলেরই হয়, এমন কোনো ব্যক্তি নেই যার কোনো মানসিক চাপ হয় না। এক একজন ব্যক্তির কিন্তু এক এক কারণে মানসিক চাপ হতে পারে, সকলেরই কিন্তু ভিন্ন ভিন্ন কারণ থাকতে পারে। তো এক্ষেত্রে তুমি তোমার কোন কারণে মানসিক চাপ হয় তুমি সেটি এখানে উল্লেখ করে দিবে। আমি এখানে পরীক্ষার কথা উল্লেখ করেছি, অতিরিক্ত কাজের চাপের কথা উল্লেখ করেছি, তোমাকেও যে এটি লিখতে হবে বিষয়টা এমন না। তুমি নিজে ব্যক্তিগতভাবে যে সকল ক্ষেত্রে মানসিক চাপ অনুভব করো তুমি সেই সকল ক্ষেত্রগুলোর কথা এখানে উল্লেখ করে দিবে। তো শিক্ষার্থীরা, এখানে এই 3টি প্রশ্নই ছিল এবং এই 3টি প্রশ্নের সমাধান তোমরা কিভাবে খুব সহজে লিখতে পারো আমি সেটি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এখন আমরা দেখব 6 নম্বর কাজ, যেটি হচ্ছে জোড়ায় কাজ। এটিকে আমরা সাধারণত পেয়ার ওয়ার্ক বলে থাকি, অর্থাৎ দুজন শিক্ষার্থী মিলে কাজটি করবে। তো প্রথমে চলো কাজের নির্দেশনা দেখে নিচ্ছি। এখানে বলা রয়েছে এবার শিক্ষকের নির্দেশনা অনুযায়ী জোড়া তৈরি করবে। কাজ 5 নং থেকে নিজেদের লেখা উত্তরগুলো নিয়ে নিচের প্রশ্নের আলোকে আলোচনা করো এবং প্রয়োজনীয় নোট নাও। দেখো এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলো আমরা আলোচনা করব কাজ 5-এর আলোকে, অর্থাৎ এর আগের ক্লাসে যে প্রশ্নগুলোর সমাধান আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি সেই কাজের আলোকে আমরা এই প্রশ্নগুলোর সমাধান লিখব। প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে কোন কোন কাজ বা কৌশলগুলো ইতিবাচক, কয়েকটি উদাহরণ লেখো। তো আমরা এখানে এমন কিছু কৌশল বা কাজ লিখব যেগুলো মূলত ইতিবাচক, তার উদাহরণ আমরা লিখব। তো সেগুলো কি হতে পারে, দেখো প্রথমত আমি লিখেছি নিয়মিত ব্যায়াম, হাঁটা, দৌড়ানো, সাঁতার কাটা, যোগ ব্যায়াম ইত্যাদি। এরপর রয়েছে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ফল, শাকসবজি, মাছ, মাংস ইত্যাদি। পর্যাপ্ত ঘুম, যেমন প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানো। ধ্যান ও মনন, মননকে শান্ত ও প্রশান্ত রাখতে সাহায্য করে। প্রিয়জনের সাথে সময় কাটানো, শখের কাজ করা যেমন গান শোনা, বই পড়া, বাগান করার মতো কাজ। এরপর রয়েছে নিজের ও অন্যদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা। এই প্রত্যেকটি কাজ হচ্ছে এক একটি ইতিবাচক কৌশল বা ইতিবাচক কাজ। আমরা কিন্তু আমাদের বাস্তব জীবনে এই সকল কাজগুলো অবশ্যই অনুশীলন করার চেষ্টা করব। এরপর চলো আমরা দ্বিতীয় প্রশ্নটি দেখে নিচ্ছি, যেখানে জানতে চাওয়া হয়েছে তোমার উল্লেখ করা নেতিবাচক কাজ বা কৌশলগুলো শরীরে ও মনে কী ধরনের প্রভাব ফেলে। তো আমরা এখন দেখে নেব নেতিবাচক কাজগুলো কিভাবে আমাদের শরীরে এবং মনে প্রভাব ফেলতে পারে। তো আমি লিখেছি দেখো, নেতিবাচক কাজ বা কৌশলগুলো শরীরে বিভিন্ন প্রভাব ফেলতে পারে, যেমন উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও স্থূলতা সৃষ্টি করতে পারে। এছাড়াও মাথা ব্যথা, অনিদ্রা এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে। অপরদিকে নেতিবাচক কাজ বা কৌশলগুলো মানসিক প্রভাবও বিদ্যমান, যেমন উদ্বেগ, বিষণ্ণতা, রাগ, হতাশা, একাগ্রতা হারানো এবং সিদ্ধান্ত নিতে অসুবিধা। তাহলে আমরা দেখলাম নেতিবাচক সিদ্ধান্ত বা নেতিবাচক কাজ বা নেতিবাচক কৌশল সেগুলোর কিন্তু শারীরিক প্রভাব রয়েছে, আবার মানসিক প্রভাবও রয়েছে। উভয় প্রভাবই আমরা এখানে লিখলাম। এরপর 3 নম্বর জানতে চাওয়া হয়েছে মানসিক চাপের পরিস্থিতিতে প্রয়োজনে কার কাছে সহযোগিতা পাওয়া যেতে পারে। তো দেখো আমি এখানে যে সকল ব্যক্তির কথা লিখেছি তারা হচ্ছে কি প্রথমে বন্ধু ও পরিবার। খারাপ পরিস্থিতিতে আমরা আমাদের বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে মুক্ত আলোচনা করতে পারি। দ্বিতীয়ত শ্রেণী শিক্ষক, যে কোনো সমস্যায় শ্রেণী শিক্ষকের সহায়তা চাওয়া যেতে পারে, তিনি এ বিষয়ে তার সুচিন্তিত মতামত দিয়ে সাহায্য করতে পারেন। এবার 3-এ লিখেছি মনোবিদ, একজন মনোবিদ আমাদের মানসিক চাপের কারণ বুঝতে এবং মোকাবেলা করার কৌশল শিখতে সাহায্য করতে পারেন। 4 লিখেছি দেখো চিকিৎসক, শারীরিক কোনো সমস্যার কারণে মানসিক চাপ হচ্ছে কিনা তা নির্ণয় করতে এবং প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হওয়া যেতে পারে। তো এভাবে চিকিৎসকের অবদান লিখলাম। তো আমরা এখান থেকে যে সকল ব্যক্তিদের কথা উল্লেখ করলাম এই সকল ব্যক্তিদের কাছে আমরা মানসিক চাপের পরিস্থিতিতে বিভিন্ন সাহায্য চাইতে পারি এবং তারা কিন্তু আমাদেরকে সাহায্য করতেও পারেন।
শিক্ষার্থীরা, আজকের এই আলোচনায় আমি আলোচনা করলাম তোমাদের সাথে তোমাদের 6 নম্বর যে কাজটি রয়েছে অর্থাৎ জোড়ায় কাজ, এই কাজের সমাধান তোমরা কিভাবে লিখবে। শিক্ষার্থীরা, সর্বশেষ কাজটি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে একটি একক কাজ। এই কাজটি তোমাকে ইন্ডিভিজুয়ালি করতে হবে। তো দেখো, কাজের নির্দেশনা বলা রয়েছে, দলগত আলোচনার অভিজ্ঞতা থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখো। দেখো, যদিও এটি একটি একক কাজ, কিন্তু এর আগে আমরা যে দলগত কাজগুলো করেছি সেই কাজের অভিজ্ঞতা থেকে আমরা এই প্রশ্নগুলোর সমাধান লেখার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, বন্ধুদের কাছ থেকে পাওয়া নতুন কোন কোন ইতিবাচক কৌশল তুমি নিজের মানসিক চাপ ব্যবস্থাপনায় পরবর্তীতে ব্যবহার করতে চাও তার একটি তালিকা খাতায় লিখো। তো আমরা এই প্রশ্নের সমাধান কিভাবে লিখতে পারি, দেখো আমি উত্তর লিখেছি মানসিক চাপ ব্যবস্থাপনায় বন্ধুদের কাছ থেকে পাওয়া নতুন কৌশল। তো সেই কৌশলগুলো কি হতে পারে? কাজের সময় ঠিক করে নেওয়া এবং প্রতিদিনের কাজের তালিকা তৈরি করা। দ্বিতীয়ত, প্রতিদিনের কাজের ভেতর কিছুটা সময় নিজের জন্য রাখা যাতে মনকে প্রশান্ত করা যায়। এরপর দেখো, লেখা রয়েছে প্রতিদিনের কিছু সময় মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা, যা বর্তমান মুহূর্তে থাকার জন্য সাহায্য করে। কাজের মাঝে কিছু ছোট বিরতি নেওয়া, কাজের মাঝে মাঝে ছোট বিরতি নেওয়া এবং সেই সময়টা কোনো শখের কাজ করার জন্য ব্যবহার করা। এরপর আরও রয়েছে কি, দেখো শারীরিক কার্যকলাপে আরও সক্রিয় হওয়া, যেমন হাঁটা, দৌড়ানো বা সাইকেল চালানো। তো এই যে কাজগুলো রয়েছে, আমি কিন্তু আমার মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশল হিসেবে এই ইতিবাচক কৌশলগুলোকে গ্রহণ করতে পারি। দেখো, এর পরবর্তী যে প্রশ্ন, সেখানে জানতে চাওয়া হয়েছে এই কৌশলগুলো ব্যবহারের ফলে তোমার জীবনে কি ফলাফল আসবে বলে তুমি মনে করো। তো এই প্রশ্নের সমাধান আমরা এভাবে লিখতে পারি, এই কৌশলগুলো ব্যবহারের ফলে আমি নিম্নলিখিত ফলাফল আশা করি এবং সেগুলো কি কি, দেখো 1 নম্বরে আমি লিখেছি মানসিক চাপ কমবে। সময় ব্যবস্থাপনা এবং সক্রিয় বিশ্রাম নেওয়ার মাধ্যমে মানসিক চাপ কমবে। দ্বিতীয়ত, আত্মবিশ্বাস বাড়বে। কাজের পরিকল্পনা এবং সময় মতো কাজ সম্পন্ন করার মাধ্যমে আত্মবিশ্বাস বাড়বে। তৃতীয়ত, মানসিক প্রশান্তি। মাইন্ডফুলনেস প্র্যাকটিস এবং ব্যক্তিগত সময় নেওয়ার মাধ্যমে মানসিক প্রশান্তি পাওয়া যাবে। 4 নম্বর লিখেছি শারীরিক সুস্থতা। তো আমি লিখেছি শারীরিক কার্যকলাপের মাধ্যমে শারীরিক সুস্থতা বজায় থাকবে। 5, সৃজনশীলতা বৃদ্ধি। শখের কাজ করার মাধ্যমে সৃজনশীলতা এবং কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। তো এটি হচ্ছে 2 নম্বর প্রশ্নের নমুনা সমাধান। এরপর দেখো, 3 নম্বর জানতে চাওয়া হয়েছে নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলের জানা প্রয়োজন এমন 3টি মেসেজ লিখো। তো দেখো, এরকম মেসেজ আমরা কি লিখতে পারি? আমি দেখো প্রথমে এখানে 3টি মেসেজ লিখেছি। প্রথম মেসেজটি হচ্ছে মানসিক চাপ একটি সাধারণ সমস্যা। অনেকেই জীবনের কোনো না কোনো সময় মানসিক চাপ অনুভব করে, এই জন্য লজ্জা পাওয়ার কিছু নেই। তো এটি হচ্ছে প্রথম মেসেজ। দ্বিতীয় মেসেজ আমি লিখেছি মানসিক চাপের সমাধান আছে, বিভিন্ন কৌশল ব্যবহার করে মানসিক চাপ কমানো সম্ভব, প্রয়োজনে সাহায্য নিতে দ্বিধাবোধ করবেন না। এটি হচ্ছে দ্বিতীয় মেসেজ। তৃতীয় মেসেজে আমি লিখেছি নিজের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার, নিয়মিত ব্যায়াম এবং ইতিবাচক চিন্তাভাবনার মাধ্যমে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে এখানে 3টি মেসেজ আমি তোমাদের জন্য লিখে দিয়েছি। দেখো, এর পাশাপাশি আমি আরও অতিরিক্ত 3টি মেসেজ লিখে দিয়েছি যাতে করে তোমরা আরও বেশি পরিমাণে উদাহরণের মধ্য দিয়ে প্র্যাকটিস করতে পারো। দেখো, আরও অতিরিক্ত যে 3টি মেসেজ সেগুলো হচ্ছে 4 নম্বরে আমি লিখেছি মানসিক চাপ কমানোর জন্য নিয়মিত বিশ্রাম এবং মেডিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন। 5 নম্বরে লিখেছি, দেখো সময় ব্যবস্থাপনা এবং কাজের তালিকা তৈরি করা মানসিক চাপ কমাতে সহায়ক, কাজের সময় নির্ধারণ করে পরিকল্পনা করুন। এবং 6 লিখেছি শারীরিক কার্যকলাপ এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা মানসিক চাপ কমাতে সাহায্য করে, প্রতিদিন নিয়মিত ব্যায়াম করুন এবং স্বাস্থ্যকর খাবার খান। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে কিভাবে তোমরা এই বিষয়টির উপরে 3টি করে মেসেজ লিখতে পারো। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়ন অনেক অনেক ভালো হবে সেই শুভকামনা জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।